নমস্কার। কলমের গল্পের সকল শ্রোতা বন্ধুকে স্বাগতম জানাই। আজ কলমের গল্পে রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা সই। গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে আপনাদের মহামূল্যবান মতামত জানাতে ভুলবেন না, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। শুরু করতে চলেছি আজকের গল্প, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সই। দুপুরে বাসায় শুইয়া আছি, এমন সময়ে উচ্ছ্বলিত খুশি ও প্রচুর তরল হাস্যমিশ্রিত তরুণ কণ্ঠস্বরে শুনতে পাইলাম, ও সই, শৈল, কেমন আছো ও সই। পাশের ঘর হইতে আমার ভগ্নী, বিধবা, বয়স 30-এর বেশি, হাসির সুরেই বলিল, এসো সই, এসো, বসো, কি ভাগ্যে যে এই পথে এলে। এই তোমার সয়া হাত করতে এলো, নতুন গুড়ের পাটালি সেদ্ধই করে লাজ বেলা। ছোট্ট ছেলেটার আবার জ্বর আর সর্দি, তাই তোমার সয়াকে হাটে পাঠালাম। আমি বলি, সইয়ের সঙ্গে কত দিন দেখা হয়নি, ছেলেকে নিয়ে আর হাটের ভিড়ের মধ্যে কনে যাব, সইয়ের বাড়ি একটু বসি। কথার ভঙ্গিতে মনে হইল দুলে কি বাগদের মেয়ে। আমার বোনের সহিত সই পাতানো তাহার পক্ষে আশ্চর্য নয়, কারণ তাহারও শ্বশুরবাড়ি নিকটবর্তী এক পল্লী গ্রামে। ছেলে মেয়ের লেখাপড়ার সুবিধার জন্যে শহরের বাসায় থাকে। দুপুরের ঘুম নষ্ট হইল। বোনের নবাগতা সঙ্গীটি লেখাপড়া ভালো করিয়া শিখিলে অ্যানিবেশন হইতে পারিত। মুখের তাহার বিরাম নাই, অনবরত বকিয়া যাইতেছে, এবং কথার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে ছেদ স্বরূপ বলিতেছে, সই, একটা পান দেবা? দোক্তা খাও না? তা দাও, একটা এমনি পানও দাও। ও হাবলা, এই তোর সেই সই মা, চিনতে পেরিলি? হ্যাঁ রে বোকা ছোড়া, গড় কুলিনি সই মাকে। নে, পায়ের ধুলো আর নিতে হবে না, এমনি গড় কর। পান খাইয়া সে আবার শুরু করিল, ঘরের কত ভাড়া দাও? হ্যাঁ সই, 13 টাকা। ও মা, কোনে যাব? তা কি দরকার তোমার শহরে এত টাকা খরচা করে থাকবার? হ্যাঁ সই, দিব্যি তোমার ঘরটা বাড়িটা রয়েছে গ্রামে, আম কাঁঠাল গাছগুলো দেখা হবানে নষ্ট হয়ে যাবে। নাও সই, মেয়ে যেন তোমার চাকরি করে নিয়ে খোয়াবে, লেখাপড়া শিখে। বলিয়া সে হাসিয়া লুটাইয়া পড়ে। আর কি, আমার শোবার ঘরের বাইরের রোয়াকে তার হাসি ও বক্তৃতা চলিতেছে, তাও ও এমন উচ্চকণ্ঠে যে কলকাতা শহরে হইলে ফুটপাতে ভিড় জমে যাইত। আমি একে কাল রাত্রে মশার উপদ্রবে তেমন ঘুমাতে পারি নাই, এমন বিপদে আসিয়া জোটে, আর জুটিল ঠিক কিনা দুপুরবেলাতেই। ছোট্ট বাসা, অন্য কোনো ঘরও নাই যে সেখানে গিয়ে ঘুমাই। ও সই, ছেলেটাকে একটু জল দে দিকিন, অনেকক্ষণ থেকে খাবে বলছে, তা ওর আবার লজ্জা দেখলে হয়ে আসে। জল যাবি তোর ছইমার কাছে, তার আবার লজ্জা দেখো না ছেলের। আমার বোন জল আনতে ঘরের মধ্যে ঢুকিলে সে চুপি চুপি তার ছেলেকে আশ্বাসের সুরে বলতে শুনিলাম, তোর সইমা কি আর তোরে এমনি জল দেবে, কিছু খাতে দেবে অখন দেখিস। দেখি পেটটা পড়ে রয়েছে। ও মো বাপ, সেই সকালে 2টা পান্তা খেয়েল। আহা, পাটালি হাটে বিক্রি হলে চান কিনে নিয়ে যাব, এবেলা ভাত রাঁধব ক্ষণ। এখন তোমার সইমা যা খ্যাতি দেয় তাই খেয়ে থাকো, পয়সা নেই যে মানিক। এই সময় আমার বোন জল এবং বোধ হয় বাটিতে একটু গুড় লইয়া রোয়াকে গিয়ে উপস্থিত হইল, কারণ শুনিলাম সে ছেলেটিকে বলিতেছে, নে হাবলা, হাত পাত, গুড়টা খেয়ে জল খা, শুধু জল খেতে নেই। হাবলা ও হাবলার মা যেন একটু নিরাশই হইয়াছে।
ইহা আমি তাদের গলার সুর হইতেই অনুমান করিলাম। হাবলার মা নিরুৎসাহ হয়ে বলিল, নে গুড়টুকু হাতে নে, খেয়ে ফেল, যেন রোয়াকে না পড়ে। ঠিক দুপুরের পরই সময়টা, এখন যে কিছু খাইতে দেওয়া প্রয়োজন এই কথা আমার বোনের মাথায় আসে নাই বুঝিলাম। তাছাড়া পল্লী গ্রামে এরকম নিয়মও নাই। ভালো কথা সই, তোমার জন্য লঙ্কার বীজ এনলাম। এই মন আঁচলেই বাঁধা ছিল, তা রাস্তার মাঝখানে কোথায় পড়ে গিয়েছে। বাসায় জায়গা আছে গাছপালা দিবার, আসছে হাটবার আবার নিয়ে আসবো। এই সময়ে আমার ছোট্ট ভাগ্নে স্কুল হইতে ফিরিল। টিফিনের ছুটি হইয়াছে। সে সকালে খাইয়া যাইতে পারে নাই বলিয়া ভাত খাইতে আসিয়াছে। ও টুলু, চিনতে পারো না তোমার সইমারে? হি হি হি। ওমা, ছেলে এরই মধ্যে কত বড় হয়ে গিয়েছে মাথায়। গায়েতে কি জামা, বেশ জামাটা। আমার ভাগ্নেও এই বয়সেও একটু চালবাজ। গ্রাম হইতে আগত এই সইমাকে দেখিয়া সে যে খুব খুশি হইয়া উঠিয়াছে এমন কোনো লক্ষণ তাহার ব্যবহারে প্রকাশ পাইল না। তাহার সইমা বলিল, বেশ জামাটা টুলুর গায়ে। টুলুর আর কোনো ঘেঁটা কাটা জামা টামা নেই? হ্যাঁ সই, ছেলেটার এই শীতে আদুর গায়ে থাকে। তোমার সয়া এবার অসুখে পড়ে গাছ কাটতে পারেনি। মোটে 10টা গাছে যা রস হয় তাই জাল দিয়ে সের আড়াই পাটালি হয়। হাটরা হাটে পাটালির দর নেই, তার উপর 6 পয়সা 8 পয়সা সের। ওর থেকেই চাল ডাল, ওর থেকেই সব। গাছের আবার খাজনা আছে। ছেলেটাকে একখানা দোলাই কিনে দেবো ভাবছি, আজ 3 হাটে। কোত্থেকে দিয়ে বল দেখেন সই? কিরে কি? ছেলের আবার আবদার দেখো না। আমার বোন বলিল, কি বলছে হাবুল? ওর কথা বাদ দাও সই, রাস্তা দিয়ে ওই যে মিনসে চিনির কি বলে ওগুলো। হাবুল বলিল, গোলাপ ছড়ি। তা যে ছড়ি হোক, ওই ওকে কিনে দিতে হবে। না, ও খায় না। কি ছড়ি? গোলাপ ছড়ি। নাম দেখো না, গোলাপ ছড়ি। আমার ভাগ্নেরও দৃষ্টি বোধ হয় ইতিমধ্যে গোলাপ ছড়ির দিকেই পড়িয়াছিল। সে ছুটিয়া গিয়ে ফিরিওয়ালাকে ডাকিয়া আনিল। ও আমায় শটান আসিয়া বলিল, গোলাপ ছড়ি কিনবো মামা, পয়সা দাও। বোধ হইল হাবুলও কিছু ভাগে পাইয়াছে, কারণ একটু পরেই হাবুলের মায়ের খুশি ভরা গলার সুর শুনতে পাইলাম। নাও, হলো তো? কেমন, বেশ মিষ্টি? খাও। পাটালির চেয়েও কি বেশি মিষ্টি? দে দেখি তো একটু গালে দিয়ে। কি জানি, এইসব কখনো দেখিও নি চোখে। একটু পরে লুলুকে ভাত দিতে তাহার মা রান্নাঘরে চলিয়া গেল। সেই সময় শুনিলাম হাবুল নাকি সুরে বলিতেছে, না মা, আর তো মনে দেব না, আমি তবে কে খাবো? হাবুলের মা তাহার সইকে আর পাইল না, কারণ ছেলেকে খাওয়াইয়া স্কুলে পাঠাইয়া দিয়া নিজে ঘরের মধ্যে বিছানায় শুইয়া পড়িয়াছে। অনুপস্থিত সইয়ের উদ্দেশ্যে হাবুলের মা আপন মনে অনেক গল্প করিয়া গেল। খানিক পরে শুনিলাম বলিতেছে, ও সই, কনে গেলে? ঘুমালে নাকি? মোরে আর একটা পান দেওয়া না? কেহ তাহার কথার উত্তর দিল না। বেলা 3টে বাজিয়াছে। আমি বেড়াইতে বাহির হইতে গিয়া দেখি অতি মলিন শাড়ি পরনে এক 22-23 বছরের কালো কালো মেয়ে একটা চুপড়ি পাশে রাখিয়া ঠিক পইটার কাছে বসিয়া আছে। তার ছেলেটিও কাছে বসিয়া তখনও গোলাপ ছড়ি চুষিতেছে। আমাকে দেখিয়া মেয়েটি থতমত খাইয়া মাথার ঘোমটাটা তুলিয়া দিল। দুপুরের বিশ্রামের ব্যাঘাত হওয়ায় মনটা বিরক্ত ছিল। একটু রুক্ষ সুরেই বলিলাম, একটু সরে বসো পথ থেকে, চুপড়িটা রাস্তার উপরে কেন? মেয়েটি ভয়ে এবং সংকোচে জড়সড় অবস্থায় চুপড়ি সরাইয়া এক পাশে রাখিয়া নিজে যেন একেবারে মাটির সহিত মিশিয়া গেল। সন্ধ্যার কিছু আগে উকিলদের ক্লাবে টেনিস খেলিয়া বাসায় ফিরিতেছি। দেখি বাসার পাশে
বড় রাস্তার ধারে তুততলায় শুকনো পাতার উপরে আমার বোনের সই তাহার ছেলেটিকে লইয়া বসিয়া আছে। পাশে সেই চুপটি ও একটা ছোট্ট ময়লা কাপড়। সন্ধ্যা হইবার দেরি নাই, তুত গাছের মগডালেও আর রোদ দেখা যায় না। হাবুলের বাপ এখনো পাটালি বিক্রি করিয়া হাট হইতে ফিরে নাই। মেয়েটি যেন কেমন ভরসাহারা নিরাশ মুখে বসে আছে। অন্তত তেমন হাসি খুশির ভাব আর দেখিলাম না। শেষ হলো আজকের গল্প পাঠ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সই। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে আরেকটি নতুন গল্প নিয়ে। ভালো থাকবেন, শুনতে থাকবেন কলমের গল্পে। নমস্কার।